বিগত কয়েকদিন থেকে ফ্রাঙ্কি ডি ইয়ং সে বার্সেলোনা স্কোয়াডের সাথে বলা যায় যে নিয়মিতই প্র্যাকটিস করতেছে, যেইটা অবশ্যই বার্সেলোনার জন্য একটা সুসংবাদ। তো সে যদি ঠিকঠাক মতো এইটা চালাতে পারে তাহলে দেখা যাবে যে সে স্কোয়াডে ফেরার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যাবে এবং তাকে হয়তো খুবই দ্রুত বার্সেলোনা মাঠে আনতে পারবে কিংবা ম্যাচের জন্য পারফেক্ট হিসাবে ঘোষণা করতে পারবে। তো মিডফিল্ডের জন্য ফ্রাঙ্কি ডিয়ং অনেক বেশি গুরুত্বপূর্ণ। সে যেহেতু প্র্যাকটিস চালিয়ে যাইতেছে, ট্রেনিং করতেছে, এইটা বলা যায় যে অবশ্যই গুড নিউজ। অন্যদিকে পাবলো গোবি, তারও কাজ চলমান, অর্থাৎ ট্রেনিং সে স্কোয়াডের সাথে বিগত কয়েকদিন থেকেই করে যাইতেছে, যেইটা বার্সেলোনার জন্য অনেক ভালো একটা বিষয়। তাছাড়া আমার কাছে মনে হয় যে বার্সেলোনা ফ্যান যারা আছেন তারা অধীর আগ্রহে বসে আছেন যে ফ্রাঙ্কি ডিয়ং এবং পাবলো গোবি এই দুইজনের কখন রিকভার হবে এবং তারা ফিরে আসবে। মিডফিল্ডের দায়িত্ব নেওয়ার জন্য এই দুইজন ছাড়া বর্তমানে ওইভাবে ভরসা রাখার জায়গা নাই। এই দুজনে ফিরে আসার দরকার যদি মাঝখানটা ঠিকঠাক মতো কাবু করতে চাওয়া হয়। তো অন্যদিকে পেদ্রি তো আছে, গত ম্যাচে আমরা পেদ্রিকে স্টার্টিংয়ে দেখি নাই। আমার কাছে মনে হইতেছে যে তাকে রেস্ট দেওয়ার উদ্দেশ্যে মানে সাইডে রাখা হয়েছিল, যেহেতু শেষের দিকে তাকে কিছু মিনিট মানে দেয়া হয়েছিল। তো আজকের ম্যাচে তাকে স্টার্টিংয়ে দেখতে পারার সম্ভাবনাটা মনে করতেছি। তবে সে যদি না থাকে তাহলে ধরে নিতে হবে যে গত ম্যাচটা তাকে রেস্ট দেওয়ার উদ্দেশ্যে মানে বেঞ্চে রাখা হয়নি, ওইখানে হয়তো অন্য কোনো পরিকল্পনা ছিল। তবে আজকে আমার কাছে মনে হয়েছে যে সে স্টার্ট করার সম্ভাবনাটা বেশি। আজকে এওয়ে ম্যাচ এবং এই ম্যাচটা অন্যদের মাঠে খেলতে হবে, ওইখান থেকে পয়েন্ট নিয়ে আসা কঠিন বিষয়। গত ম্যাচটাতে আমরা দেখতে পারছিলাম যে হেতাফের মাঠ থেকে 3 পয়েন্টস বের করে আনতে প্লেয়াররা অনেক হিমশিম খাইতেছিল। মানে মোটামুটি বলা যায় যে তাদের পরিবেশ পরিস্থিতি এমন অবস্থা, মানে পুরাই বলা যায় যে প্রতিকূলে ছিল, কোনোভাবে অনুকূলে আনা যাচ্ছিল না। কোনো মতে একটা স্কোর করে তারপরে তো 3 পয়েন্টস নিয়ে বার্সেলোনা ফিরে আসে। তো আজকের ম্যাচটা ওসাসুনার এগেনস্টে, ওইখানে তাদের মাঠে গিয়ে খেলতে হবে, ওইখান থেকে 3 পয়েন্ট বের করে আনাটাও বার্সেলোনার জন্য একটু কঠিন বিষয় হইতে পারে, যেহেতু পরিবেশ পরিস্থিতির একটা অনেক বড় ভূমিকা বা ব্যাপার থাকে বলে মনে করতেছি। তো বার্সেলোনা স্কোয়াডে তো বিগত যে প্লেয়ারগুলো ছিল তারাই আছে। দানি অলমো এখনও সে ইঞ্জুরি থেকে ফিরে নাই, তাছাড়া সে ট্রেনিং করতেছে না, কারণ সে যেহেতু ইনজুর্ড তাকে ট্রেনিংয়ের বাইরে রাখা হয়েছে। আর ফ্রাঙ্কি ডিয়ং এবং পাবলো গোবি এই দুইজন তো অনেক আগে ইনজুর্ড হয়েছিল, কিন্তু তাদের আস্তে আস্তে এখন রিকভারটা শুরু হয়েছে, যার কারণে তারা এখন ট্রেনিং করতেছে। গ্রুপ ট্রেনিংটা যেহেতু তারা করতে পারতেছে তার মানে তাদের উন্নতি হইতেছে। ডেভেলপটা মানে এইভাবে চলতে থাকলে দেখা যাবে যে তারা খুব দ্রুত ফিরে আসতেছে এবং ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে হয়তো তাদেরকে দেখা যাইতে পারে। আর তাদেরকে দেখতে পারাটা ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করতেছি, কারণ একটাই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলা হয়েছে, ওইখানে তো প্রত্যেকটা পজিশনের অবস্থা যা তা ছিল সেইটা আপনারা জানেন। এবং আগামী চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে যদি মোটামুটি বলা যায় যে মিডফিল্ডটাকে ঠিকঠাক মতো চালাতে চাওয়া হয় কিংবা ক্যারি করতে চাওয়া হয়, তাহলে এই দুইটা প্লেয়ার ছাড়া অন্য যারা আছে তাদেরকে ওইভাবে ভরসা রাখা যাবে না যেভাবে মুনাকোর এগেনস্টে রাখা হয়েছিল। তো আমার কাছে মনে হয় যে এই দুইজনের ফিরে আসাটা বার্সেলোনার জন্য খুবই প্রয়োজনীয়, যেহেতু তারা মানে গ্রুপ ট্রেনিং করতেছে, দলগতভাবে কাজ করতেছে, এইটা তাদের জন্য অবশ্যই একটা ভালো খবর এবং বার্সেলোনার জন্য স্বস্তির বলেই মনে করতেছি। আনসু ফাতিকে আমরা গত ম্যাচে দেখি নাই, কিন্তু গত ম্যাচ শেষে হ্যান্সি ফ্লিক তিনি প্রেস ব্রিফিংয়ে বলছিলেন যে মাঠের কন্ডিশন কিংবা পরিবেশ অনেকটাই বলা যায় যে প্লেয়ারদের থেকে মানে প্লেয়ারদের সাথে যাইতেছিল না, এরকম ছিল, তিনি এরকম কথা বলছিলেন। যার কারণে তিনি চাইছেন যে অন্যান্য যে প্লেয়ারগুলোকে মানে নামানো হয় নাই তাদেরকে রেখে দিতে, আর যারা খেলতেছে তারা যাতে কোনো মতে শেষ করে আসতে পারে। অর্থাৎ তিনি বোঝাতে চাইছেন যে ওইখানের আবহাওয়া কিংবা টেম্পারেচার বা সব কিছু বিবেচনায় ওইগুলার সাথে প্লেয়াররা মানিয়ে নিতে অনেক বেশি সমস্যা হইতেছিল। যারা তো মোটামুটি শুরু থেকেই মাঠে খেলতেছিল, মানে প্রথম মিনিট থেকেই, এই আগের ম্যাচের কথা বলতেছি, ওইখানে তো তারা অনেকটা সময় লাগছে এই পরিবেশের সাথে মানিয়ে নিতে। এখন আনসু ফাতিকে যদি 15 মিনিট 10 মিনিটের জন্য নামানো হয়, দেখা যাবে যে সে সে মানে ওই দিক থেকে ওই দিকে দৌড় দিবে, মানে ঠিক মতো সে দাঁড়ানোর আগেই সময় শেষ হয়ে যাবে, এইরকম হইতে পারে সে। তো অন্যান্য যারা আছে তাদেরই ওই পরিবেশের সাথে মানিয়ে নিতে অনেক সমস্যা কিংবা অনেক সময় লাগতেছিল। সেখানে তো মানে আনসু ফাতি সে এসেই মানিয়ে নিতে
তার তো অবশ্যই এখানে সমস্যা দেখা দিত। তো এই কথাটি আমার কাছে মনে হইতেছে যে হ্যান্সি ফ্লিক যথার্থই বলেছেন এবং এই কথাটা লজিক্যাল আছে। তো তিনি যেহেতু আনসু ফাতিকে নামান নাই, সেহেতু এটাকে আমি অবশ্যই যুক্তিযুক্ত বলেই মনে করতেছি। তবে আজকের ম্যাচে দেখা যাক কী হয়। আনসু ফাতি আজকের ম্যাচে আমার কাছে মনে হইতেছে যে খেলার জন্য অবশ্যই সুযোগ পাবে। গোলকিপারের পজিশনে যদি আসি, ইনাকি পেনা, সে তো গত ম্যাচে খেলছিল, ওইখানে যে তাকে খুব বেশি ঝামেলা পোহাতে হয়েছে কিংবা অনেকগুলা অ্যাটাককে সামাল দিতে হয়েছে, তাও কোনো কিছুই হয়নি। ওইখানে তো বার্সেলোনার ডিফেন্স অনেক বেশি সলিড ছিল, সলিড থাকার কারণে তাকে এত বেশি ঝামেলায় যাইতে হয়নি। তো আজকের ম্যাচটাতে আমার কাছে মনে হইতেছে যে তাকে মানে কিছু শ্যুট কিংবা কিছু অ্যাটাকের সম্মুখীন হওয়া লাগতে পারে। মানে এটা তো এইভাবে মানে বলা যাবে না যে লাগতে পারে বা লাগে। খেলাতে এখানে 90 মিনিটের খেলা, এখানে কখন কি হয় সেটা তো বলা এর আগে মানে 90 মিনিটের আগে কোনো কিছু বলা তো কোনোভাবেই মানে সম্ভব না। তো আমার কাছে মনে হইতেছে যে আজকে হয়তো তাকে পরীক্ষা দেওয়া লাগতে পারে। তো সে ঠিকঠাক মতো গোল পোস্টে থাকাটা দরকার। যদি কোনো ভুল হয় তাহলে দেখা যাবে যে গোল মানে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেখানে যদি গোল এভাবে হয়ে যায় তাহলে বার্সেলোনা পয়েন্ট লুজ করবে। ড্র হয়ে গেলে তো 2টা পয়েন্ট লুজ করবে, যেইটা বার্সেলোনাকে টেবিল টপে রাখতে অনেক বেশি হেল্প করবে না। মানে 2টা পয়েন্ট কমে গেলে তো এইখানে বার্সেলোনার অনেক বেশি সমস্যা দেখা দিবে। তো সে যদি ঠিকঠাক মতো গোল পোস্টে থাকতে পারে তাহলে সেটা বার্সেলোনার জন্য অনেক স্বস্তির খবর। আগের ম্যাচের মতো যদি ডিফেন্স ওইভাবে সলিড থাকে তাহলে তাকে এত বেশি কাজ করতে হবে না, সেটা একটা বিষয়। আমরা তো ইনিগো মার্তিনেজকে খুব ভালোভাবেই দেখতে পারতেছি। সে গত মানে মোনাকোর এগেনস্টে যে ম্যাচটা হইল ওইটা ছাড়া বাকি যে ম্যাচগুলো লিগে আরও 7টা ম্যাচ হয়েছে, ওইখানে সে যথেষ্ট পজিটিভলি খেলছে। তার যতটুকু এনার্জি আছে সব কিছু নিয়েই সে বলগুলা সাপ্লাই করতেছে, ডেলিভার করতেছে। এইটা বার্সেলোনাকে অনেক বেশি হেল্প করতেছে। মোনাকোর এগেনস্টে শুধু ওই ম্যাচটা মানে অনেক বেশি মানে কথার সৃষ্টি করছে, যেহেতু এটা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ, এখানে আবার পয়েন্ট লুজ করা হয়েছে, তাহলে তো এখানে কথার সৃষ্টি হবে, এটা কোনো অস্বাভাবিক বিষয় নয়। তো ওইটা ছাড়া বাকি সে সবগুলাতে ইনিগো মার্টিনেজ সে খুব ভালোই অবস্থায় আছে। তাছাড়া তার ডায়াগোনাল পাসগুলা খুবই দারুণ। লং বলগুলা যখন সে পাঠায় তখন দেখা যায় যে সে মোটামুটি বলা যায় যে 95% বলই সে অ্যাকুরেটলি দিয়ে দিতে পারে। তো এই বিষয়টা খুবই জোস। আমার কাছে মনে হয় যে অনেক প্লেয়ারকেই মানে অনেক ডিফেন্ডারকেই এরকম দেখা যাইতো বা অনেক দেখা যায় যে যারা ডায়াগোনাল খেলতেছে কিংবা লং খেলতেছে, খুব বেশি ডিফেন্ডার যে এইরকম লং খেলে তা কিন্তু খুব বেশি দেখা যায় না। তো ইনিগে মার্টিনেজ যদি এইটা সে মানে বেশিরভাগ ক্ষেত্রে 3/2 যদি সে কারেক্টলি করতে পারে, সেইটা আমার কাছে মনে হয় যে বার্সেলোনার জন্য অনেক মানে দুর্দান্ত হবে বলে মনে করতেছি। আর তার সাথে কুন্দে অর্থাৎ রাইট ব্যাক, তার তো সম্পর্ক ভালো। মানে মানে কানেকশনের বিষয়টা কুবার্সিও তো এখানে আছে। মোটামুটি বলা যায় যে এই সাইডে অর্থাৎ রাইট দিকে, ডান দিকে মানে ডিফেন্ডার 2টা, সেন্টার ব্যাক 2টা আর রাইট ব্যাক এদের মানে মানে বুঝাবুঝির যে আন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয়টা এটা খুবই ভালো বলে আমার কাছে মনে হইতেছে। কিন্তু বালদে এর সাইডটা একটু নড়বড়ে দেখা যাইতেছে। গত ম্যাচটাতে তো বালদের সাইডটাকে আমরা ওইভাবে যে ব্যবহার করা হয়েছে বা মানে বালদে কয়েকটা রান নিছিল সেটা ঠিক আছে, কিন্তু বালদের সাথে অন্যান্য প্লেয়ারদের যে কানেকশনটা সেইটা যে কুন্দের মতো উন্নত সেইটা মনে করতেছি না। তবে 2টা পাশকেই যদি 50-50 বা একদম সমানে সমানে ইউজ করা না যায় তাহলে এখানে কিন্তু সমস্যার দেখা দিতে পারে। একদিকের অবস্থান এখানে চলে গেছে, আরেকদিকের অবস্থান মানে নিচে রয়ে গেছে। মানে এইরকম হলে দেখা যাবে যে ওই দিক থেকে অর্থাৎ বালদের দিক থেকে অ্যাটাক হয়ে গোল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো 2টাকেই সঠিকভাবে ব্যবহার করা এবং 2টার সাথে কানেকশন বজায় রাখাটা অত্যন্ত জরুরি বলে মনে করতেছি। যদিও বালদে এর সাইডটা যে অনেক বেশি নড়বড়ে কিংবা কানেকশনের অভাব আছে, যোগাযোগের অভাব আছে অন্যান্য প্লেয়ারদের সাথে, সেইটা মানে অনেক বেশি না। তবে গত ম্যাচটাতে দেখা গেছে বলে এই জন্য এটা বললাম। তবে আমার কাছে মনে হয় যে এইটা উন্নতি হয়ে যাবে। এবং বালদের সাইডটাতে তো রাফিনহাও আছে, ওইখানে তো বালদের সাথে রাফিনহার মানে যোগাযোগটা যোগসূত্রটা অবশ্যই গত ম্যাচে উন্নত ছিল না, তবে সচরাচর দেখা যাইতেছে যে ওভারঅল হিসাব করলে উন্নত আছে। তবে গত ম্যাচের তুলনায় মানে গত ম্যাচের মতো যদি আজকে হয়ে যায় তাহলে সেখানে দেখা যাবে যে একটা ভাঙ্গনের দেখা গেছে। আর যদি এইরকম যদি দেখা যায় তাহলে ওই সুযোগটা অপোনেন্ট তারা লুফে নেয়ার মানে অপেক্ষায় থাকবে। অপোনেন্ট তো এইরকমই অবস্থায় থাকবে যে কোন জায়গাতে সমস্যা আছে। গত ম্যাচটাতে আমরা পাবলো তোরে, মার্ক কাসাদো আর এরিক গার্সিয়া এই 3জনকে মিডে দেখছিলাম।
তো আমার কাছে মনে হচ্ছে যে আজকে পরিবর্তন হওয়ার সম্ভাবনাটা বেশি, যেহেতু পেদ্রিকে গত ম্যাচে আমি ধরে নিচ্ছি যে তাকে রেস্ট দেওয়ার উদ্দেশ্যে স্টার্টিংয়ে দেওয়া হয় নাই, তাহলে আজকে আমার কাছে মনে হচ্ছে সে যেহেতু ফ্রেশ আছে, মানে তার ক্লান্তির দিক থেকে সে যেহেতু ফ্রেশ আছে, গত ম্যাচটা তো সে পুরোপুরি খেলে নাই, তার মানে তার ক্লান্তির ছাপটা ওইভাবে থাকার কথা না, তাহলে আজকে তাকে স্টার্ট করানোর সম্ভাবনাটা থাকলেও থাকতে পারে। সে যদি স্টার্ট করে সেটা বার্সেলোনার জন্য কোনোভাবে খারাপ হবে বলে মনে করতেছি না। গত ম্যাচটা শেষে আমি বলছিলাম যে মিডটাকে আমার স্টেবল মনে হইতেছে না। আমি এখনও বলতেছি যে গত ম্যাচটা কোনোভাবে আমার কাছে মানে মিডফিল্ডটা ঠিকঠাক মতো মনে হয়নি, তবে আজকের ম্যাচে যেহেতু আমি মনে করতেছি যে পেদ্রি ফিরে আসবে, তাহলে পেদ্রি আসলে দেখা যাইতে পারে যে একটু স্টাবিলিটিটা ফিরে আসলেও আসতে পারে। তবে অন্য যে দুইজন থাকবে তাদের সাথে পেদ্রি এর সম্পর্কটা মাঠের মধ্যে কেমন হয় সেটাই হইতেছে মুখ্য বিষয়। যদি তারা স্টাবিলিটিটা ফিরে আনতে চায় তাহলে এই বিষয়টা এখানে অনেক বেশি কাজ করবে বলে মনে করতেছি। আর মিডের সাথে রাফিনহার সম্পর্ক ভালো, আমরা সবসময় দেখি যে রাফিনহার সাথে কানেকশন মিডের অনেক বেশি হয়ে থাকে। তাছাড়া কুন্দের সাথে লামিনী আমালের যে সম্পর্কটা সেটাও গত ম্যাচে অনেক বেশি স্ট্যান্ডার্ড ছিল। তো এইটা যদি ধরে রাখা যায় তাহলে আমার কাছে মনে হয় যে লামিনী আমাল সে বলটা আরও বেশি সাপ্লাই পাবে। আর লামিনী আমাল যখন বল সাপ্লাই পায় তখন সে ভেতরে ঢুকার, তার ড্রিবল করার, শ্যুট করার প্রবণতাটা অনেক বেশি বেড়ে যায়। তো এই পসিবিলিটিসটা যদি বেড়ে যায় তাহলে মানে গোল পাওয়ার সংখ্যাটা কোনোভাবেই কমবে না, বরং আরও বেড়ে যাবে। তো রাফিনহা এবং লামিনী আমাল এই দুইজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত ম্যাচটাতে তারা অনেক হার্ড ওয়ার্ক করছে, পরিবেশ পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে খেলাটা কোনোভাবেই সহজ বিষয় না, কিন্তু তারা গত ম্যাচটাতে যেইভাবে এটা করছে সত্যিই মানে অ্যাপ্রিসিয়েট করার মতোই বলে মনে করতেছি। পরিশেষে লেভানডস্কিকে নিয়ে বলে শেষ করতে চাই, সে তো গত ম্যাচে স্কোর করছিল এবং তার স্কোরের মধ্য দিয়ে বার্সেলোনা তারা মানে উইন হয়। একটাই মাত্র গোল হয়েছিল, এই গোলটা বলা যায় যে অপোনেন্টের গোলকিপারের খানিকটা ভুল ছিল এবং ভুল থেকে বলটা ফিরে আসে এবং সেখান থেকে সে কিক করে গোলটা পেয়ে যায়। এখানে একটা লাকও ফেভার করছিল, এই গোলটা যদি না হইতো তাহলে দেখা যাইতো যে 0-0 নিয়ে মাঠ ছাড়া লাগতেছে, তখন 2 পয়েন্ট লুজ করছে বার্সেলোনা, এমনটা হলেও হইতে পারতো। যেহেতু স্কোর পেয়ে গেছে, এখানে অনেক সময় ভাগ্য ম্যাটার করে। সবসময় যে পারফরমেন্স করে গেলাম আর লাকে ইয়া হইল না, তাহলে এটা অনেক সময় হয় না। তো গত ম্যাচটা বলা যায় যে গোলটা অনেকটাই লাক থেকে আসছে। আগে তো আমরা দেখছি 4টা 5টা মানে 7টা স্কোর হয়েছে, ওইখানে তো মানে বেশিরভাগ ক্ষেত্রেই তো পারফরমেন্সই ছিল, এখানে লাকটা যে ওইভাবে ছিল তাও তো না, কিন্তু গত ম্যাচটা ছিল। তো এইরকম যদি লাকের উপরে মানে আজকের ম্যাচে ভরসা রাখা হয় তাহলে এইটা কোনোভাবে ভালো হবে না, স্কোরটা ম্যাটার। আর লেভানডস্কি যথেষ্ট ট্রেকের মধ্যে আছে, তার পজিটিভিটিটা যথেষ্ট পরিমাণ সে শো করতেছে। আমার কাছে মনে হইতেছে যে তার কাছে ভালো সাপ্লাই আসলে সে গোল মিস করবে না। তাছাড়া তার বল ক্রিয়েট করে নেওয়ারও প্রবণতাটা অনেক বেশি, সে যে কোনো পজিশন থেকে মাঠের ডি বক্সের আশেপাশ থেকে সে যথেষ্ট পরিমাণ কিক করার মতো তার ক্যাপাবিলিটিটা আছে। তো এইটা বার্সেলোনাকে অনেক বেশি হেল্প করবে বলে আমার কাছে মনে হইতেছে যদি সে ওই ধরনের অবস্থার মধ্যে থাকে। তো শেষ পর্যন্ত দেখা যাক বার্সেলোনা ওসাসুনার এগেইনস্টে লা লিগাতে আজকে কী করতে পারে।